অভিনেতা তরুণ কুমার স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, দাদা আর রমাদিকে জড়িয়ে এমনিতেই বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের মুখরোচক খবর বেরোতো। বেশিরভাগ সময় ওই খবরগুলো হয় মন গড়া হতো, নয়তো হতো গুজব গুঞ্জন ধরনের। চাওয়া পাওয়া রিলিজের মাস কয়েক পর থেকেই এই ধরনের খবরের যেন বন্যা শুরু হলো। এমনিতেই দাদা ছিল দিলদরিয়া মেজাজের, উদার প্রকৃতির। এই ধরনের লেখা পড়ে রমাদি মানে সুচিত্রা সেন মাঝে মাঝে মেজাজ হারিয়ে চেঁচামেচি করলেও দাদাকে কখনো রাগারাগি করতে দেখিনি। বরং রমাদি অনুযোগ করলে দাদা বলতো, সাংবাদিকদের কি দোষ বলতো, সেই কবে আমাদের জুটি চাওয়া পাওয়া রিলিজ করেছে, তারপর তো কতদিন হয়ে গেল আমাদের কোনো ছবি মুক্তি পায়নি। দর্শকরা কি এর পেছনের কারণ জানতে চাইবে না? রমাদি রাগ করে বলতো, তুই সবসময় রিপোর্টারদের কোলে ঝোল টেনে কথা বলিস, কিন্তু আমার প্রশ্ন, সাংবাদিকরা কোন অধিকারে আমাদের নিয়ে গাল গল্প লিখবে? দর্শকরাই বা জবাবদিহি চাইবে কেন আমরা একসঙ্গে ছবি করছি কি করছি না? রমাদির রাগের আগুনে দাদা ভুবন ভোলানো হাসির জল ঢেলে দিয়ে বলতো, দর্শকরা আমাদের লক্ষ্মী, আমাদের অভিনয়ের সবচেয়ে বড় বিচারক। জানবি ভগবানের অফুরন্ত আশীর্বাদ আছে আমাদের দুজনের ওপর, নইলে আমাদের আগেও তো কত দিকপাল অভিনেত্রী এসেছেন বাংলা ছবির জগতে। কটা জুটি নিয়ে বাঙালি দর্শকরা আমাদের মতো মাতামাতি করেছে। তখনকার কিছু সাংবাদিকের এমন ধরনের কয়েকটা লেখা পড়ে আমিও যে মজা পাইনি তা নয়। একবার তো কোনো একটা পত্রিকায় লেখা হলো, উত্তম কুমার সুচিত্রা সেনের সম্পর্ক ইদানিং ভেঙে চুরমার হয়ে গেছে, দুজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। তাই তো প্রযোজক পরিচালকরা চাইলেও উত্তম কুমার সুচিত্রা সেন জুটিকে দিয়ে একটা ছবিও তৈরি করতে পারছেন না। ওদের জুটির একটা নতুন ছবিও তাই মুক্তি পাচ্ছে না। মজার ব্যাপার হলো, সাংবাদিক ভদ্রলোক যখন দাদা রমাদির মুখ দেখাদেখি বন্ধের খবর রসিয়ে রসিয়ে লিখছেন, তখনই একদিন আমরা কিন্তু হেসে গড়িয়ে পড়েছিলাম সুকুমার দাশগুপ্তের সাথীহারা ছবির শুটিংয়ে দাদা রমাদির কাণ্ড কারখানা দেখে। সুকুমার দাস সাথীহারা ছবিতে আমিও অভিনয় করেছিলাম। দাদার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছে মালা সিনহা। সেদিন সাথীহারার একটা গুরুত্বপূর্ণ দৃশ্যের শটও গ্রহণ করা হবে, বেশ কয়েকটা ক্লোজ আপ শটও আছে নায়ক নায়িকার। হঠাৎই কোথা থেকে যেন রমাদি শুটিং ফ্লোরে এসে হাজির। কৃতজ্ঞতা বোধ রমাদির মধ্যেও লক্ষ্য করেছি প্রবল। সুকুমার দাস 7 নম্বর কয়েদি ছবিতে অভিনয় করে যে সময় ছায়াছবির জগতে আত্মপ্রকাশ করেছে, এই ঘটনা রমাদি কখনো ভুলত না, বা আরও স্পষ্টভাবে বললে ভুলতে চাইতো না। অন্য কোনো ফ্লোরে অন্য কোনো ছবির শুটিং থাকলেও তাই রমাদিকে একবার অন্তত হাজিরা দিতে দেখতাম সুকুমার দাস শুটিং ফ্লোরে। সেদিনও অমনটা ঘটেছিল। খুব সম্ভবত একই স্টুডিওর অন্য কোনো ফ্লোরে সুশীল মজুমদারের হসপিটাল ছবির শুটিং চলছিল। রমাদির সঙ্গে নায়ক চরিত্রে অভিনয় করছিলেন অশোক কুমার। আচমকা নজরে পড়ল রমাদি এসে দাঁড়িয়ে আছে সাথীহারার শুটিং জোনের বাইরে। একটা শট দিয়ে দাদা আলোর বৃত্তের বাইরে আসতেই রমাদি ফুট কাটল, কি এত শুটিং করছো, চলো না একটু প্রেম করে আসি। দাদা বা রমাদির ঘনিষ্ঠ মাত্রই এই মজাটা জানতাম। রমাদি এমনিতেই হয়তো দাদার সঙ্গে তুই তোকারি করছে, কিন্তু যেই পেছনে লাগার ইচ্ছে মাথায় চাগার দিত, তখনই দেখতাম তুই ছেড়ে তুমি, হ্যাঁ গো, ও গো বলছে। সেদিন দাদা সবেমাত্র শুটিং দিয়ে বেরিয়েছে, ঘোরটা সম্ভবত তখনও ছিল। রমাদির লেগ পুলিংয়ের কোনো জবাব না দিয়ে বাতাসে কেবল চোখের দৃষ্টিটা ভাসিয়ে দিল দাদা। রমাদি তো মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে দাদাকে লেগ পুলিং করবে। দাদার উত্তর না পেয়ে ফের হৈ হৈ করে ওঠে, দেখুন সুকুমারদা, আপনার হিরো কেমন বোকা বোকা প্রেমিকের মতো তাকিয়ে আছে। দাদা এবার ফর্মে ফেরে আগের প্রশ্নের উত্তর দেয়, ডিরেক্টরকে বলে আজকে শুটিং ক্যান্সেল কর, তোকে নিয়ে বেড়াতে যাব। রমাদি অমনি বলে বসে, সুকুমারদা, আজ না হয় ওর শুটিং ক্যান্সেল করুন, আমি একটু ওর সঙ্গে ঘুরে আসি। সুকুমারদা ছবির পরিচালক, নায়ক নায়িকাদের ইয়ার্কি ঠাট্টায় গা ভাসালে কি চলে? কে বলতে পারে দুজনেই যেমন হুজুগে জেদ ধরে বসতে পারে শুটিং ক্যান্সেল করার জন্য, তখন যে বহু টাকার ক্ষতি। হাসি মুখে সুকুমারদা বলেন, রমা, এবার তোমাদের বাজে ইয়ার্কি বন্ধ করো, আমি উত্তম মালার কয়েকটা ক্লোজ আপ শট নেব, ভাইটাল সিন। দাদা কিছু বলার আগেই রমাদি আবার মজা করে ওঠে, সুকুমারদা, আমি চললাম নিজের ফ্লোরে।
নইলে আমার সামনে ক্লোজ আপ শট দিতে উত্তম নার্ভাস হয়ে পড়বে। তাতে আপনার ক্ষতি, ছবির ক্ষতি। আমি কি সজ্ঞানে আপনার ক্ষতি করতে পারি? কথাটা বলেই আর উত্তর জানার জন্য রমাদি অপেক্ষা করে না, দৃঢ় পায়ে চলে যায় ফ্লোর ছেড়ে। রমাদির ব্যক্তিত্বপূর্ণ হাঁটার দিকে তাকিয়ে দাদাকে আবার আগের মতো নির্বাক হয়ে যেতে দেখি। কে যেন ফুট কেটে ওঠে দাদাকে, এই রাউন্ডে গোহাহা হারিয়েছে রমাদি তোমাকে। আমরা সকলে হেসে উঠি ওই মন্তব্যে। তা যাই হোক, ওই সময় কেন মাসের পর মাস উত্তম সুচিত্রা জুটির ছবি তৈরি হচ্ছিল না, সে উত্তরটা কিন্তু মামুলি। রমাদি ওই দিনগুলোয় বোম্বেতে হিন্দি ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, আর বোম্বে কলকাতা যাতায়াতের ধকলটা সহ্য করতে পারবে না বলেই বাংলা ছবির অফার থাকলেও নিচ্ছিল না, ফিরিয়ে দিচ্ছিল। তাই তো শুধু দাদার ছবিতেই নয়, রমাদি অভিনীত বাংলা ছবির সংখ্যায় সেই সময় তলানিতে এসে ঠেকেছিল। যে বছর হসপিটাল মুক্তি পায় সেই বছরই তো রমাদির আর একটা মাত্র ছবি মুক্তি পেয়েছিল, স্মৃতিটুকু থাক। যাত্রীকের যে ছবিতে ডবল রোলে অভিনয় করে প্রচুর সুনাম পেয়েছিল রমাদি। দাদার প্রযোজিত একটা ছবিতে শুটিংও অবশ্য ওই সময় ফের শুরু হয়, সপ্তপদী ছবিটি। দাদা খুব উদ্গ্রীব হয়ে উঠেছিল সপ্তপদীর কাজ শেষ করার জন্য। মাঝে মাঝেই বলতো, অসিত চৌধুরী অত টাকা ছবিতে ঢেলেছে, আমরা যদি তাড়াতাড়ি ছবিটা শেষ করতে না পারি, ভদ্রলোক যে ধনে প্রাণে মারা যাবে। জানতাম দাদা প্রযোজকের ভূমিকা নিলেও সপ্তপদীর পরিবেশনা সত্য কেনার জন্য আগাম একটা বড় অঙ্কের টাকা দিয়েছে অসিতদা। দাদার সঙ্গে অসিতদার সম্পর্কও ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সপ্তপদীর শুটিংয়েও তখন রমাদি অংশ নিত বোম্বেতে শুটিং চলার সময়। অদ্ভুতভাবে লক্ষ্য করেছি, সেই সময় সপ্তপদী যেহেতু দাদার প্রযোজিত ছবি ছিল, তাই সহযোগিতার ক্ষেত্রে ওর উদার হাত সবসময় উপুর করা থাকত। যখন যেমন প্রয়োজন হয়েছে রমাদিকে খবর পাঠালে বম্বের ছবির কাজ সামলে ঠিক হাজির হতো আমাদের ছবির শুটিংয়ে। রিনা ব্রাউনের চরিত্রে রমাদি চুটিয়ে অভিনয় করেছিল সপ্তপদী ছবিতে। শুধু অভিনয় বললে ভুল বলা হবে, অভিনয়ের পেছনে অনুশীলনেরও কাজটাও করেছিল সযত্নে। বহুদিন শর্ট টেক করার আগেই লক্ষ্য করতাম রমাদি অসম্ভব সিরিয়াস হয়ে গেছে। অমন যে হুল্লোড় করে বেড়ায়, সেও ওই মুহূর্তের জন্য অন্য গ্রহের বাসিন্দা হয়ে উঠত। কতদিন এমনও হয়েছে, হয়তো আমি কোনো কারণে ডাকছি, রমাদি ফ্লোরের মাঝেই দাঁড়িয়ে ও বসে আছে। মুহূর্তে খানিক পরেই ডাক আসবে শট দেবার জন্য। দিদি ভাই বলে ডেকেও সাড়া পায়নি রমাদির। বুঝতে অসুবিধে হতো না, অভিনেত্রী রমাদি, নায়িকা রমাদি ততক্ষণে রিনা ব্রাউনের খোলসের মধ্যে ঢুকে গেছে, তাই সাড়া দেবার ক্ষমতাও থাকতো না রমাদির পক্ষে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।